কবিরাজ সাহেব, আপনি যদি আজকে ঠিক মতো না আসতেন তাহলে আজ যে কি হতো। আসলে বাবা, জীবনটাই হচ্ছে নিয়তি। কখন কার সাথে কি হবে কেউই তা বলতে পারে না। আচ্ছা, আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, অনেকবার আমার সাথেও এরকম অতীত ঘটনা ঘটেছে। কি হয়েছিল আপনার সাথে? তোমাকে বরং একটি ঘটনা বলি। তখন সময়টি ছিল প্রায় ফাল্গুনের শেষের দিকে। একটানা অনেকদিন গরম দেওয়ার পর শুরু হলো বৃষ্টি। আর এই বৃষ্টির পড়া যেন থামছেই না। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। বিকালের দিকে একটু বৃষ্টি থেমেছিল। তখনই বের হলাম চেম্বারের দিকে। আসলে অনেক দিন হয়েছে চেম্বারে যাওয়া হয় না। আর আমার কিছু জমির কাগজ নিয়েও সমস্যা ছিল। সেটা ঠিক করানোর জন্যই গঞ্জে গেছিলাম। সেটা কি আর কোম্পানি কাজ? এই অফিস থেকে ওই অফিসে, ওই অফিস থেকে ওই অফিসে। যাই হোক, শেষমেশ সব কাজ শেষে আমি গ্রামে ফিরেছিলাম। এরপরই চলে গেলাম আমি আমার চেম্বারে। চেম্বারে বসে আছি, কোনো রোগী নেই। কেই বা আসবে? যে দিকে বৃষ্টি গেছে এই বৃষ্টি হবে, এই বৃষ্টি আসবে কিনা সেটা তো বুঝতে পারছি না। তারপর আমি ভাবলাম যে যাই হোক, বৃষ্টি যেহেতু পড়ছে আর একটু সময় অপেক্ষা করি। অপেক্ষা করতে 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 অনেক সময় হয়ে গেল। তারপর ভাবলাম আজ বরং বাড়িতেই ফিরে যাই। ঠিক প্রথমেই একজন লোক আইসা দরজাতে টক টক করে বললো, কবিগঞ্জ মশাই, আপনি কি ভিতরে আছেন? তখন আমি বললাম, হ্যাঁ, আমি আছি, আপনি ভিতরে আসুন। দেখলাম একজন দুর্গা পাতলা রোগী রোদের সঙ্গে দাঁড়িয়ে আছে। পরে আমার কাছে আসার পর দেখলাম ওটা আমাদের আরুন। আরুন হচ্ছে আমাদের পাশের বাড়ি। সবার কাছে বলবো যে ওর কিছু হয় নাই, ওর বাচ্চাটার যেন কি হয়েছে। আর বাচ্চার নাকি অনেক বেশি জ্বর হয়েছে, তাই আমাকে কান্না করতে যেতে বলছে বাড়িতে। ততক্ষণে আমরা বেরিয়ে পড়লাম তার বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর হারুন আবিদের বাড়িতে চলে গেলাম। আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে আসছে এবং বাড়িটা আমার খুব চেনা চেনা হলেও আজকে যেন খুব অচেনা অচেনা লাগছে। ভিতরে গিয়ে দেখলাম ঘরটা একবারই অন্ধকার, কোথাও আলো দেখতে পেলাম না। তখন আবিদ আমাকে বলল, ওই ঘরে আমার ছেলে শুয়ে আছে, আপনি যান, আমি আসছি। তখন আমি ওই ঘরের দিকে যেতে শুরু করলাম। ঘরে গিয়ে দেখলাম পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে একটি ছেলে শুয়ে আছে। তারপর আমি ওই খাটের পাশে একটি চেয়ারে বসলাম আর বললাম, কুকা, দেখি তোমার হাতটা দেখি। কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি ভাবলাম ও মনে হয় জ্বরের মধ্যে ক্লান্ত হয়ে হাত বের করতে পারতেছে না। পরে ভাবলাম যে আমি ওর হাতটা বের করি। পরে হাত দেওয়ার পর যা দেখলাম, মনে হচ্ছে আমি কোনো আইসের মধ্যে হাত দিয়েছি, এত ঠান্ডা। তখন আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগের ভিতর থেকে লাইটটি বের করে টর্চটা অন করলাম। পরে দেখি, এ কি এটা তো কোনো জ্যান্ত মানুষ নয়, এটা একটি মৃত মানুষ। এবং ওর তো হাড্ডি গুড্ডি পড়ে রয়েছে, তো কোনো মাংসই নেই। আমার মনে হচ্ছে ওটা অনেক দিন আগে মরা লাশ। তখন সেই লাশটি বলে উঠল, বাবা, তুমি না বললা কবিরাজ আসবে, এসে আমাকে সুস্থ করে দিবে? হাঁটু কাঁপতেছে, আমি যে কি করবো। পরে আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। যখন আমি হাতের লাইটটা তুলতে গেলাম, ততক্ষণে দেখি হারুন আবিদের লাশটা খাটের কোনায় পড়ে আছে। ততক্ষণে আমি যেমন আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না, কি হচ্ছে, আমি এসব কি দেখছি। তখন আমি হারুন আবিদকে বললাম, তুমি এখানে কিভাবে মরে গেছো? তখন লাশটি উঠে আমাকে বললো যে আমরা দুজন
কেউই বেঁচে নেই। তখন আমি বললাম, কি তোমার তো কথা বলছো দেখা যাচ্ছে। তখন সে বলে উঠলো, শুধু জীবিতরাই কি কথা বলে নাকি, মৃতরা তো কথা বলে। তারপর আমার চোখ যেমন কেমন ঝাপসা ঝাপসা লাগছে। হঠাৎ করে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। কি হয়েছিল আপনার সাথে? জ্ঞান ফিরেছিল আমার পরদিন সকালে। উঠে দেখলাম আমি ওই বাড়িতেই পড়ে আছি। কিন্তু উঠে দেখি কোথায় হারুন আবিদ আর কোথায় হারুন আবিদের ছেলে, কেউই নেই। ততক্ষণে আমি ঘর থেকে বের পেলাম। ফজরের আজান পড়ে গেছে। এখন মানুষজন বের হয়ে আসবে। এখন আমি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। তখন আমি ভয়ে এবং কাঁপতে কাঁপতে রয়েছে আমার সাথে বাড়ির দিকে যেতে পারি। এটা দেখলাম পিছন থেকে আমাকে জানি যে ডাকবি, ট্রেনে তাকিয়ে উঠবি আমাদের গ্রামে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি তো হালকা কি হয়েছে? তখন সে বললো, কি যে বলবো কষ্টের কথা, ওরা তো অনেকদিন হয়েছে ওরা মারা গিয়েছে। হারুন আবিদ নাকি আমি যখন শহরে গেছিলাম তখন আমাকে খুঁজে খুঁজে 2-3 বার বাড়িতে যেত। আমার মনে হয় আমাকে যে ওরা পায়নি সময় মতো, এজন্যই ওরা মরার পরে আমার উপরে এরকম অত্যাচারটা করেছে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যদি এই গল্পটা ভালো লাগে আপনারা প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।